অ্যারোমেটিসিটি সম্পর্কে জানার আগে আমাদেরকে বেসিক কিছু টার্ম জানতে হবে। যেমন মুক্ত শৃঙ্খল এবং বদ্ধ শৃঙ্খল। আমাদের কাছে এত অবধি যত অর্গ্যানিক কম্পাউন্ড আছে সেগুলো হাইড্রোকার্বন, পিওর হাইড্রোকার্বন হোক বা হাইড্রোকার্বন ডেরিভেটিভ হোক, সেগুলোকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করেছি। এক হলো অ্যালিফ্যাটিক কম্পাউন্ড বা ওপেন চেন বা যেটাকে মুক্ত শৃঙ্খল বলি আমরা, এবং আরেকটা হলো ক্লোজড কম্পাউন্ড বা সাইক্লিক কম্পাউন্ড। এবার সাইক্লিক কম্পাউন্ড মানেই অ্যারোমেটিক নয়। সাইক্লিক কম্পাউন্ডের মধ্যে দুরকম ভাগ আছে, হোমোসাইক্লিক, হেটেরোসাইক্লিক। এবার তার মধ্যেও যে তিনটে ভাগ আমরা দেখি সেটা হলো নন অ্যারোমেটিক, অ্যারোমেটিক এবং অ্যান্টি অ্যারোমেটিক। তাই সাইক্লিক কম্পাউন্ড বা রিং কম্পাউন্ড মানেই সেটা অ্যারোমেটিক কম্পাউন্ড নয়। তাই আমাদের কাছে দুটো ভাগ, একটা হলো মুক্ত শৃঙ্খল আর একটা বদ্ধ শৃঙ্খল। এবার বদ্ধ শৃঙ্খলও যে সবটাই অ্যারোমেটিক নয়, সেটাই আজকে এই টপিকটা, অ্যারোমেটিসিটি। অর্গানিক কম্পাউন্ডকে তাহলে তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে: নন অ্যারোমেটিক, অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক। নন অ্যারোমেটিক কোনগুলো? সেগুলো দুটো শর্ত আছে। নন সাইক্লিক, ইফ সাইক্লিক অ্যাট লিস্ট ওয়ান কার্বন sp3। নন সাইক্লিক বলতে যেগুলো একটার কার্বনের সঙ্গে আরেকটা কার্বনের যে প্রান্ত সেটা যুক্ত নয়, ওপেন চেইন, মুক্ত শৃঙ্খল, মানে তারা সাইক্লিক নয়। যেটা অ্যালিফ্যাটিক আমরা শ্রেণীতে ভাগ করেছি সেই সমস্ত কম্পাউন্ড সবই হলো নন অ্যারোমেটিক, যারা অ্যারোমেটিকের মধ্যে পড়ছেই না। যদি সাইক্লিক হয়ে থাকে, এবার সাইক্লিক মানে আমরা যেটা ভাবতাম যে অ্যারোমেটিক হবে, সাইক্লিক যদি হয়ে থাকে এবং তার একটা কোনো কার্বন যদি sp3 হাইব্রিডাইজড হয়ে থাকে, তাহলেও সেক্ষেত্রে সেটা নন অ্যারোমেটিক হয়ে যাবে, অ্যারোমেটিক হবে না। যেমন আমাদের কাছে আছে সাইক্লোহেক্সেন। এই সাইক্লোহেক্সেনের 6টা কার্বন আছে। এই 6টা কার্বনই sp3 সংকরায়িত বা sp3 হাইব্রিডাইজড। সেজন্য এরা প্লেনার হয় না। অ্যাকচুয়ালি যদি আমরা সাইক্লোহেক্সেনের 3 ডাইমেনশনাল পিকচার দেখি, এটা তো 2D পিকচার, এটা 2D। 3D দেখলে আমরা খানিকটা এরকম দেখতে পাবো, এরকম। এটা হচ্ছে সাইক্লোহেক্সেনের 3D পিকচার, এরকম দেখতে হয়। তাহলে আলটিমেটলি এটা প্লেনার হচ্ছে না, এটাকে নন সাইক্লিক প্লেনার হতে হবে। প্লেনার হলে তবেই অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক কিন্তু পড়বে। নন অ্যারোমেটিক মানে হলো তারা নন সাইক্লিক হবে এবং নন প্লেনার হবে। এখানে আরেকটা পয়েন্ট তাহলে লেখা যাক যে এটা নন প্লেনার হবে, নন প্লেনার। তাহলে সাইক্লোহেক্সেন আমাদের নন অ্যারোমেটিক হয়ে গেল। সাইক্লিক কম্পাউন্ড হওয়া সত্ত্বেও সাইক্লোহেক্সেন আমাদের নন অ্যারোমেটিক, অ্যারোমেটিকের মধ্যে পড়লো না। এবার আসছে হাকেলস রুলে। হাকেলস রুলটা বানানো হয়েছে অ্যান্টি অ্যারোমেটিক আর অ্যারোমেটিকের মধ্যে পার্থক্য করার জন্য। নন অ্যারোমেটিকটা তো হয়ে গেল, যে আমরা সেখানে দেখলাম কী কী পয়েন্ট। এক হচ্ছে নন সাইক্লিক, তারপরে নন প্লেনার, একটা যে কোনো একটা কার্বন যদি sp3 হাইব্রিডাইজড হয়। তাই তিনটে শর্ত যদি পূরণ হয় তাহলে সেটা নন অ্যারোমেটিক হয়ে যাবে। কিন্তু বাকি যে দুটো অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিক, তাহলে সেক্ষেত্রে তার শর্ত কী, সেই শর্তটা আমরা বুঝতে গেলে যে সূত্রটার সাহায্য নেব সেটা হলো হাকেলস রুল বা হাকেলের সূত্র। এটা কিসের উপর অ্যাপ্লিকেবল? এখানে সাইক্লিক হতে হবে কম্পাউন্ডটাকে, কনজুগেটেড হতে হবে। কনজুগেটেড মানে কীরকম? কনজুগেটেড মানে এরকম কনজুগেটেড পরপর সিগমা পাই, এটা পাই, এটা সিগমা, পাই সিগমা, পাই সিগমা, পাই সিগমা, পাই সিগমার কনজুগেটেড সিস্টেম হতে হবে। আসলে সেখান থেকে যেন আমরা রেজোন্যান্স পাই, রেজোন্যান্স করতে পারি আমরা, সেরকম কন্ডিশন থাকতে হবে, কনজুগেটেড সিস্টেম বলা হবে সেটা। তাহলে এটা সাইক্লিক হতে হবে, কনজুগেটেড হতে হবে, আর sp2 হাইব্রিডাইজ সিস্টেম হতে হবে। মানে কোনো কার্বনই যেন সেখানে sp3 না হয়, সবটাই sp2 হাইব্রিডাইজড হয়। এবার sp2 আর sp দুটোই হতে পারে, sp2 অথবা sp দুটোই হতে পারে। কেন? কারণ আলটিমেটলি আমাদেরকে প্লেনার দরকার। sp2 এর জন্য আমরা জানি তার স্ট্রাকচারটা হয়ে যায় ট্রাইগোনাল প্লেনার, sp-র জন্য স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, এরকম স্ট্রাকচার হয়। তাহলে sp2 আর sp হলে আমরা অবশ্যই প্লেনার পাবো, কিন্তু sp3 হয়ে গেলে সেটা চতুস্থলকীয় বা টেট্রাহেড্রাল হয়ে যাবে, যা প্লেনার নয়, নন প্লেনার। সেই জন্যেই যত sp3 হয়ে যাবে কার্বন, সেগুলো নন প্লেনার হয়ে যাবে, তাই তারা নন অ্যারোমেটিক হয়ে যাবে। অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিকের মধ্যে পড়তে হলে তাকে অবশ্যই sp2 বা sp হাইব্রিডাইজড হতে হবে, আর সাইক্লিক হতে হবে কনজুগেটেড সিস্টেম সহ। তাহলে অ্যান্টি অ্যারোমেটিক আর অ্যারোমেটিক দুটোই তো সাইক্লিক, কনজুগেটেড সিস্টেম, sp2 হাইব্রিডাইজড বা sp হাইব্রিডাইজড।
তা সত্ত্বেও আমরা তাহলে অ্যান্টি অ্যারোমেটিক আর অ্যারোমেটিকের পার্থক্য করব কিভাবে? তার জন্যে হাকেলস টুল আছে। হাকেলস টুলে তিনি বললেন যে যতগুলো পাই ইলেকট্রন থাকবে তার ভিত্তিতে আমরা অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিকে ভাগ করতে পারি। যদি তার মধ্যে 4n+2 এই ইন্টিজার মাল্টিপলে একটা পাই ইলেকট্রনগুলো থাকে, মানে n এর মান এখানে 1 বসালে যদি, তাহলে কী পাবো আমরা? 4 × 1 + 2 6, n এর মান 2 বসালে 4 × 2 8 + 2 10, n এর মান 3 বসালে 3 × 4 12 + 2 14, এরকমভাবে আমরা নাম্বারগুলো পেতে পারি। তাহলে 4n+2 পাই ইলেকট্রনের এই ইন্টিজারে যদি থাকে পাই ইলেকট্রনগুলো, তাহলে সেক্ষেত্রে সেটা অ্যারোমেটিক হবে। যদি 4n পাই ইলেকট্রন থাকে সেক্ষেত্রে অ্যান্টি অ্যারোমেটিক হবে। এই যে আমাদের কাছে আছে বেনজিন। বেনজিনের ক্ষেত্রে কী হবে? বেনজিনের মধ্যে কটা পাই ইলেকট্রন আছে? পাই বন্ড কটা আছে? 1 2 3, তিনটে পাই বন্ড। এখন একটা পাই বন্ডের ক্ষেত্রে দুটো ইলেকট্রন থাকে, তাহলে তিনটে পাই বন্ডে 3 × 2 = 6 পাই ইলেকট্রন। 6 পাই ইলেকট্রন। তাহলে এটাকে আমরা কীরকমভাবে লিখতে পারি? 4 × 1 + 2, তাহলে 4n+2 এই ফরম্যাটে পড়ে যাচ্ছে, তাই বেনজিন হলো অ্যারোমেটিক। তাহলে এখান হাগেলস টুল দিয়ে আমরা প্রুফ করতে পারি যে বেনজিন হলো অ্যারোমেটিক। প্রুফড, বেনজিন অ্যারোমেটিক কম্পাউন্ড। এখন এই যে যৌগটা, এই যৌগটার ক্ষেত্রে কীরকম হবে? এর মধ্যে 1 2 দুটো পাই বন্ড আছে, তার মানে 2 × 2 = 4 পাই ইলেকট্রন আছে, 4 পাই ইলেকট্রন। তাহলে এটাকে কি আমরা এই 4n+2 এর মধ্যে আনতে পারবো? যদি n এর মান 1 বসাই তাহলে 6 হয়ে যাবে, যদি n এর মান 0 বসাই তাহলে 2 হয়ে যাবে। তাহলে এটা অ্যারোমেটিকের মধ্যে পড়ছে না। কিন্তু যদি আমরা এখানে n এর মান 1 বসাই নিচেরটার ক্ষেত্রে, তাহলে 4 হবে। n এর মান 1 বসালে 4 হবে, আর এখানেও 4 পাই ইলেকট্রন আছে, তার মানে এটা অ্যান্টি অ্যারোমেটিক। এই যৌগটা অ্যান্টি অ্যারোমেটিক। এই যৌগটার ক্ষেত্রে যদি দেখি আমরা, এখানে এটা sp2, এটা sp2, কিন্তু এইটা sp3। সাইক্লিক কনজুগেটেড সিস্টেম থাকা সত্ত্বেও এখানে একটা কার্বন sp3 হয়ে গেছে, সেই জন্য এটা নন অ্যারোমেটিক হয়ে যাবে। মাথায় রাখতে হবে হাকেলস রুল তখনই কাজে লাগে যদি সেটা সাইক্লিক কনজুগেটেড সিস্টেম হয় এবং তার প্রত্যেকটা কার্বন sp2 অথবা sp সংকরায়িত হয়, মানে প্লেনার হয়। আবারও বলছি, হাকেলস রুল কেবলমাত্রই নন অ্যারোমেটিক বাদ দিয়ে যেগুলো থাকবে তার জন্য প্রযোজ্য, মানে সেক্ষেত্রে সাইক্লিক কনজুগেটেড সিস্টেম হতে হবে এবং তার মধ্যে প্রত্যেকটা কার্বনই sp2 এবং sp2 অথবা sp সংকরায়িত হতে হবে। কিন্তু এখানে যেহেতু একটা কার্বন sp3 হয়ে যাচ্ছে, তাই এটা নন অ্যারোমেটিক হয়ে যাবে। এর পরেরটার ক্ষেত্রে কী আছে? এটা sp2, এটা sp2, এখানে কি হচ্ছে? এখানে এটা sp2 সংকরায়িত নির্ণয় করতে পারবে, সেখানে পজিটিভ চার্জ থাকলে সেখানে ওটা sp2 হয়ে যায়, এবং এখানে যে p অরবিটাল থাকে সেটা ফাঁকা থাকে, ওটা sp2। তাহলে এখানে কি সিস্টেম পাচ্ছি আমরা? সাইক্লিক পাচ্ছি, প্রথমত সাইক্লিক, তারপরে কনজুগেটেড সিস্টেমও পাচ্ছি, পাই সিগমা পজিটিভ কনজুগেটেড সিস্টেম, এবং প্রত্যেকটা কার্বনই sp2। তাহলে এক্ষেত্রে আমরা এবার ইলেকট্রন কাউন্ট করব, কারণ তিনটে যখন আমরা শর্ত পূরণ করে ফেলেছি, সাইক্লিক কনজুগেটেড এবং প্রত্যেকটা sp2, তাহলে সেক্ষেত্রে নন প্লেনার তো নয়, নন প্লেনার তো এটা হচ্ছে না, তাহলে নন প্লেনার প্রথমেই বাদ চলে গেল। তাই নন প্লেনার যখন বাদ চলে গেল, তাহলে এখন অ্যান্টি অ্যারোমেটিক আর অ্যারোমেটিকের মধ্যে এখন দ্বন্দ্ব আছে, কোনটা হতে পারে? তো সেক্ষেত্রে হাকেলস টুল কাজে লাগবে। হাকেলস টুলে কী বলা আছে যে 4n পাই ইলেকট্রন বা 4n+2 পাই ইলেকট্রনকে খুঁজো। তাহলে এখানে কি আছে? একটা পাই বন্ড মানে দুটো পাই ইলেকট্রন। এবার দুটো পাই ইলেকট্রন কীভাবে আসে? 4n ইলেকট্রন দিয়ে কি আসবে? n এর মান তো আমরা 0 করে দিলে তো 0 হয়ে গেল, n এর মান 1 করে দিলে 4 হবে, তাই দুটোর মাঝামাঝি আসছে না। তাই যদি আমরা 4n+2তে দেখি, 4 × 0 + 2, এই তো চলে এসছে, তাহলে 0 + 2 মানে 2, তার মানে অ্যারোমেটিক কম্পাউন্ড, তাহলে এটা হয়ে গেল অ্যারোমেটিক কম্পাউন্ড। এর পাশেরটা কি আছে? এর পাশেরটা যদি দেখি আমরা, এটা sp2, এটাও sp2, এখানে এটা sp3, তাহলে মনে হতে পারে এটা নন অ্যারোমেটিক, কারণ একটা sp3 এসে গেছে। কিন্তু মাথায় রাখতে হবে যেখানে একটা রেজোন্যান্স কন্ডিশন আছে, a ডাবল বন্ড b নেগেটিভ, এটা একটা রেজোন্যান্স কন্ডিশন। রেজোন্যান্স কন্ডিশনের ক্ষেত্রে কী হয়? এখানের এই ইলেকট্রনটা এর মধ্যে চলে আসে,
এটা এর মধ্যে এরকম চলে যায়। এখানে একটা সাইক্লিক একটা রেজোন্যান্স দেখা যায় এর মধ্যে। সেজন্য আল্টিমেটলি এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা এই জায়গাটায় আর লোকালাইজড থাকে না, ডিলোকালাইজড হয়ে যায়। মানে এই জায়গাটা যখন থাকছে না, তখন কখনো এখানে এসে রেজোন্যান্স স্ট্রাকচার যদি আমরা বানাই, তাহলে একবার এখানে পার্শিয়াল ডবল বন্ড আসবে, তারপরে এখানে আসবে, এখানে পার্শিয়াল ডবল বন্ড আসবে। তাহলে এর মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় ডবল বন্ড বা নির্দিষ্ট জায়গায় নেগেটিভ চার্জটা থাকছে না। তো সেক্ষেত্রে আমরা ইলেকট্রনটাকে কখনোই লোকালাইজড কাউন্ট করতে পারি না। যখন পারি না, তখন সেক্ষেত্রে আমরা sp3 হাইব্রিডাইজটাও মানে বলতে পারি না। তাই মাথায় রাখবে যে, যে ক্ষেত্রে ইলেকট্রনটা ওখানে রেজোন্যান্সে অংশগ্রহণ করে, সেই ইলেকট্রনটা কখনোই sp3 হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে না। সেই ইলেকট্রনটা বা সেই কার্বনটা সবসময়ই এখানে sp2 তে থাকে, sp2। তাই এটা sp3 নয়, এটা sp2। তো এই কার্বনটা হলো sp2। এখানে কটা ইলেকট্রন আছে? একটা পাই বন্ড, একটা পাই বন্ড মানে দুটো ইলেকট্রন। তার সঙ্গে উপরের যে ইলেকট্রনটা এর মধ্যে কনজুগেশন আসছে, সেটাকেও কাউন্ট করতে হবে। মানে সেখানেও দুটো ইলেকট্রন, মানে একটা নয় কিন্তু। যে পাই অরবিটালটা, তার মধ্যে দুটো ইলেকট্রন থাকে, এখানে একটা, দুটো পাই ইলেকট্রন। সেজন্য এটা দুটো ইলেকট্রন কাউন্ট করবে। তাই 2 + 2 মানে 4, 4 পাই ইলেকট্রন। 4 পাই ইলেকট্রন মানে সেটাতে কী হবে? সেটা 4 পাই ইলেকট্রন হয়ে গেলে সেটা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে। তাহলে এটা অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে একই সঙ্গে আমরা কী কী দেখলাম? একই সঙ্গে এটা হয়ে গেল নন অ্যারোমেটিক, এটা হয়ে গেল অ্যারোমেটিক, আর এটা হয়ে গেল নন অ্যারোমেটিক। তাহলে একই রকম যৌগের তিন রকম, একটায় কিছুই নেই, একটা পজিটিভ আছে, একটা নেগেটিভ আছে, তার জন্য 3 রকম হয়ে গেল। এই কনসেপ্টটা শুধু জরুরি এখানে, যে যদি কোনো কনজুগেশন সিস্টেমে নেগেটিভ চার্জ থাকে এবং সেই নেগেটিভ চার্জটা রেজোন্যান্সে অংশগ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে সেই কার্বনটা sp3 হবে না, sp2 হবে। এটা মাথায় রাখবে। এবং হাকালস রুলে সেই ইলেকট্রনটাও কাউন্ট হবে। এবার নিচেরটাও একই রকমই। এখানটায় এটা sp3 হয়ে গেছে, sp3, তাই এটা নন অ্যারোমেটিক। এখানে এটা কি হচ্ছে? পজিটিভ চার্জ আছে মানে sp2, আর ইলেকট্রন কটা আছে? একটা, দুটো পাই বন্ড মানে 4টে পাই ইলেকট্রন, 4টে পাই ইলেকট্রন মানে অ্যান্টি অ্যারোমেটিক। এখানটা কী হবে? এটা নেগেটিভ চার্জ আছে, সেই আবার কনজুগেশন সিস্টেমে চলে আসবে। এটা এখানে, এটা এখানে, এটা এখানে। তাহলে কটা পাই ইলেকট্রন হয়ে গেল? এখানে আগে তো ডবল বন্ড দুটোই ছিল, মানে 2, 2, 4, তার সঙ্গে একটা এখানে নেগেটিভ চার্জটা এলো, মানে 6টা পাই ইলেকট্রন। 6 পাই ইলেকট্রন মানে বেঞ্জিনের মতো হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে ওটা অ্যারোমেটিক। তাহলে এটাও একই রকম, প্রথমটা হয়ে গেল নন অ্যারোমেটিক, তারপরটা হয়ে গেল অ্যান্টি অ্যারোমেটিক, আর তারপরটা অ্যারোমেটিক। তাহলে একটা একই রকম যৌগ, একটাতে কিছুই নেই, একটাতে পজিটিভ, একটা নেগেটিভ, 3 রকম, নন অ্যারোমেটিক, অ্যারোমেটিক, অ্যারোমেটিক। সরি, নন অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক আর অ্যারোমেটিক। এরপরে আমাদের লাস্ট এক্সাম্পল যেগুলো, এটা তো মুক্ত শৃঙ্খল। প্রথমত মুক্ত শৃঙ্খল হলেই সেটা নন অ্যারোমেটিক। মুক্ত শৃঙ্খলের মধ্যে কনজুগেশন সিস্টেম যদি থাকে, তাও সেটাকে আমরা দেখব না, ওটা নন অ্যারোমেটিক। তার সত্ত্বেও এখানে sp3 আছে, এখানে sp3 কার্বন আছে, নন অ্যারোমেটিক। এটার মধ্যে কনজুগেশন সিস্টেম আছে, এখানে sp2 আছে, sp2 আছে, sp2 আছে, sp2 আছে। এবার কনজুগেশন সিস্টেমও আছে, পাই, সিগমা, পাই, কনজুগেশন সিস্টেমও আছে। অথচ এটা নন সাইক্লিক, সেই জন্য এটা কী হবে? নন অ্যারোমেটিক। এরপর একটা কী আছে? সবকটাই sp2, এটা সবই sp2। আবার কনজুগেশন সিস্টেমও আছে, পাই, সিগমা, পাই, সিগমা, পাই। কিন্তু তবুও এখানটা দেখো, এই জায়গাটা এটা জোড়ে নি, এখানটায় জোড়ে নি বলে সেজন্য ওটা কী হবে? ওরা নন সাইক্লিক হয়ে গেল, তার মানে নন অ্যারোমেটিক। এখানে কী হবে? এটা sp3 আছে, sp3 আছে, সাইক্লিক, কিন্তু sp3 আছে বলে তাই নন অ্যারোমেটিক। এখানটাতে কী হবে? sp3 চলে এসছে, আবার এখানে পজিটিভ চার্জ আছে মানে এটা sp2, এখানে পজিটিভ চার্জ আছে sp2, কিন্তু এই জায়গাটা sp3 চলে এসছে, তাই এটা নন অ্যারোমেটিক। এই যৌগটা যেটা, এটাকে বলা হয় পিরিডিন। জানো হয়তো, এটাকে বলা হয় পিরিডিন, পিরিডিন। এবার পিরিডিনের মধ্যে কী হচ্ছে? এখানে এই যে লোন পেয়ারটা, এই লোন পেয়ারটা এর মধ্যে রেজোন্যান্সে অংশগ্রহণ করে। রেজোন্যান্সে অংশগ্রহণ করার জন্য এর মধ্যে আমরা কটা ইলেকট্রন দেখি? 6 পাই ইলেকট্রন। এবার এর মধ্যে এই ইলেকট্রনটা ওখানে যখন রেজোন্যান্সে অংশগ্রহণ করছে, তার সত্ত্বেও কিন্তু এটাকে আমরা ভেতরের পাই বন্ডগুলোকে আমরা ইলেকট্রনের মধ্যে কাউন্ট করি। ওইখানের ওই নেগেটিভ চার্জটাকে আমরা বা ওর মধ্যে যে লোন পেয়ারটা আছে, সেই লোন পেয়ারটাকে আমরা পাই ইলেকট্রনের মধ্যে কাউন্ট করি না। কারণ এখানে
যেখানে নেগেটিভ চার্জ থাকবে সেই নেগেটিভ চার্জগুলোকে আমরা রেজোন্যান্সে যখন কাউন্ট করব, সেখানে হাকেলস রুলের যে সূত্রটা সেখানে আমরা ইলেকট্রনগুলোকে কাউন্ট করব। কখনোই লোন পেয়ার যদি থাকে সেই লোন পেয়ারটাকে আমরা ওর মধ্যে কাউন্ট করব না, কারণ নেগেটিভ চার্জের ক্ষমতা লোন পেয়ারের চেয়ে অনেকটা বেশি। তাই এই পিরিডিয়ানের ক্ষেত্রে এখানে যে বন্ড কটা আছে 1, 2, 3, 3টে যে বন্ড আছে, 3টে বন্ডের জন্য 6টা ইলেকট্রন, এই 6টা পাই ইলেকট্রনের জন্য এটা অ্যারোমেটিক, পিরিডিন অ্যারোমেটিক। স্টেবিলিটি একটা অর্ডার আছে, স্টেবিলিটি অর্ডার কীরকম? অ্যারোমেটিক সবচেয়ে বেশি স্টেবল, তারপর নন অ্যারোমেটিক, তারপর অ্যান্টি অ্যারোমেটিক। হাকেলস রুল কার জন্য বানানো হলো? অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিকের জন্য, অথচ তার মাঝখানে কে ঢুকে গেল? নন অ্যারোমেটিক। ঠিক আছে, এবার এই অ্যান্টি অ্যারোমেটিক কেন দূষিত তার একটা কারণ আছে, সেটা আমাদের দরকার নেই। সেটা একটা কারণ হচ্ছে তার মধ্যে ফ্রি রেডিক্যাল বা তৈরি হয়, সেই ফ্রি রেডিক্যালগুলো একা থাকে না, তারা পরস্পর যুক্ত হয়ে যায়, যদিও সেটা আমাদের দরকার নেই। ফ্রি রেডিক্যাল খুবই আনস্টেবল হয়ে যায়। আর নন অ্যারোমেটিকের ক্ষেত্রে ওরা এমন করে ওদের কন্ডিশনই তৈরি হয় না যে তার মধ্যে ফ্রি রেডিক্যাল তৈরি হবে বা পজিটিভ বা নেগেটিভ চার্জ তৈরি হবে। তারা নন অ্যারোমেটিক মধ্যে তাদের নন প্লেনার তারা হয়ে যায়, ফলে তারা নিজেদের মধ্যে একটা স্টেবল কন্ডিশন তৈরি করে ফেলে। তাই অ্যারোমেটিকের ঠিক পরেই আমরা নন অ্যারোমেটিককে রাখি, আর তারপরে একদম শেষে অ্যান্টি অ্যারোমেটিককে। তাই এখানে কিছু পয়েন্ট মনে রাখার বিষয় হলো, এক, যে কখন আমরা অ্যারোমেটিসিটিকে এখানে ধরবো, অ্যারোমেটিসিটি আমাদের কখন দরকার পড়বে। কম্পাউন্ডগুলোকে 3 রকমভাবে ভাগ করা যায়: নন অ্যারোমেটিক, অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক। যদি কোনো যৌগ আমাদের সামনে দেওয়া হয়, তো আমরা কীভাবে দেখতে পারি যৌগটা কী আসলে কোনটা, নন অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক নাকি অ্যান্টি অ্যারোমেটিক? যদি যৌগটা নন সাইক্লিক হয় তাহলে প্রথমেই তাকে নন অ্যারোমেটিক বলে দাও। যদি সাইক্লিকও হয়ে থাকে এবং তার মধ্যে যদি যে কোনো একটা কার্বন sp3 হয়ে থাকে, তাহলেও সেটাকে নন অ্যারোমেটিক বলে দাও। এখন যদি সাইক্লিক কোনো কম্পাউন্ড থেকে থাকে এবং তার মধ্যে সাইক্লিক কম্পাউন্ডের মধ্যে কনজুগেটেড সিস্টেম থাকে, মানে পাই সিগমা পাই এমন কোনো সিস্টেম থাকে, এছাড়া প্রত্যেকটা কার্বনই যদি sp2 বা sp সংকরায়িত থাকে, তাহলে সেটাকে এবার আমরা কাউন্টের মধ্যে ধরবো। অ্যারোমেটিক নাকি অ্যান্টি অ্যারোমেটিক কোনটা হবে তার মধ্যে ধরবো। এবার সেটা কীভাবে নির্ণয় করব? হাকেলস রুলের সাহায্যে। এবার যদি হাকেলস রুল যেটা বললেন, যে হাকেলস রুলে বলা আছে, যদি এই সিস্টেমটা আমরা এই শর্তগুলো পূরণ হয়ে থাকে, সাইক্লিক, কনজুগেটেড, sp2 বা sp সংকরায়িত, তার মধ্যে যদি আবার পাই ইলেকট্রনগুলো 4n+2 এই মাল্টিপলে থাকে, তাহলে তারা অ্যারোমেটিক। যদি 4n পাই ইলেকট্রনের এর মধ্যে থাকে তাহলে অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে এখানে আমরা যেটা দেখলাম বেনজিন অ্যারোমেটিক আর এই যৌগটা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে গেছে। এরপরে কি আসছে? এরপরে যে আমরা এই যে উদাহরণগুলো দেখলাম, 3টে উদাহরণ, তার মধ্যে একটা মনে রাখার বিষয় হলো যে নেগেটিভ চার্জ যদি এর মধ্যে কনজুগেশন সিস্টেমের মধ্যে চলে আসে, এখানে রেজোন্যান্স সিস্টেমের মধ্যে চলে আসে, তাহলে কিন্তু সেটাকে আমরা পাই ইলেকট্রন হিসেবে কাউন্ট করব, এবং সেটা অবশ্যই 2টো ইলেকট্রন, কারণ পি যে অরবিটাল তার মধ্যে 2টো ইলেকট্রন আছে। এরপরে যেটা আমরা লাস্ট দেখলাম এখানে, যে কনজুগেটেড সিস্টেম আছে, sp2 সংকরায়িত আছে, কিন্তু যদি নন সাইক্লিক হয়ে যায় তাহলেও সেটা নন অ্যারোমেটিক। আর এর মধ্যে পিরিডিনটা একটু মনে রাখার বিষয়, যেখানে এই যে পিরিডিন না, এরকম যত যৌগ আছে তার মধ্যে যদি এরকম সিস্টেম থেকে থাকে যারা নিজেদের মধ্যে রেজোন্যান্স করতে পারে, এবার এখানে এর মধ্যে যে লোন পেয়ারটা আছে, সেই লোন পেয়ারটা এর মধ্যে যদি রেজোন্যান্স অংশগ্রহণ করে, সেই রেজোন্যান্স পাওয়ারটা খুব বেশি হয় না এর মধ্যে। তো সেক্ষেত্রে আমরা যে 6 পাই ইলেকট্রনটা সেটাই কাউন্ট করব। আরেকটা যৌগ আছে পাইরোল, যে পাইরোলের মধ্যে কিন্তু এই লোন পেয়ারটা তার মধ্যে রেজোন্যান্স অংশগ্রহণ করে, তো সেটাকে আমরা পাই ইলেকট্রনের মধ্যে ধরি, সেটা আলাদা একটা কেস। কিন্তু পিরিডিনের ক্ষেত্রে এটা মনে রাখবে যে এর মধ্যে আমরা যে পাই বন্ড যেগুলো আছে সেগুলোরই আমরা ইলেকট্রনটাকে ধরি। আর স্টেবিলিটি যে অর্ডারটা আছে সেটা হলো অ্যারোমেটিক সবচেয়ে বেশি, তারপরে অ্যান্টি অ্যারোমেটিক, আর সবচেয়ে বেশি অ্যারোমেটিক, তারপরে নন অ্যারোমেটিক, তারপরে অ্যান্টি অ্যারোমেটিক। এই ছিল আমাদের অ্যারোমেটিসিটি পুরো হোল টপিকটা, যেটা ক্লাস 11-এর হাইড্রোকার্বন চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক। যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে অ্যারোমেটিসিটি দিয়ে আমাদের শুরু করতে হয় এটা, কারণ আমাদের এরপরে যে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, এই সমস্ত যে বিক্রিয়াগুলো আছে সেখানে মাঝখানে একটা সিগমা কমপ্লেক্স আসে। এই সিগমা কমপ্লেক্সের মধ্যে যৌগটাও নিশ্চয়ই দেখেছো, সিগমা কমপ্লেক্স এইরকম বেঞ্জিন রিংয়ের মধ্যে আসে। তো সেক্ষেত্রে আমাদের নন অ্যারোমেটিক, অ্যারোমেটিক ব্যাপারটা জানতে হয়। তাই অ্যারোমেটিসিটি সম্বন্ধে আশা করি বোঝা গেছে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলতে পারো।